দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। তবে অবনী নয়, আমাদের দরজায় এখন কড়া নাড়ছে বুঝলেন বিধানসভা ভোট। আর এই বিধানসভা ভোটে কোন দল কত আসন পেতে পারে, কে কত শতাংশ ভোট পেতে পারে, তার একটা আভাস দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন সমীক্ষক সংস্থা। দেখুন, এর আগেও আমি বলেছি, সেই 2005 সাল থেকে আমি এবিপি আনন্দে এই ওপিনিয়ন পোল আর এক্সিট পোল আপনাদের সামনে রাখি। পঞ্চায়েত থেকে পুরসভা, লোকসভা থেকে বিধানসভা, প্রত্যেকটা নির্বাচনে আমার বলতে কোনো দ্বিধা নেই যে এইসব সমীক্ষার অ্যাকিউরেসি কিন্তু ক্রমশ কমছে। কারণ ফিল্ড সার্ভে কমে যাওয়া এবং এআই এর অতিরিক্ত ব্যবহার, এর ফলে গোটা দেশেই ওপিনিয়ন পোল বা এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেছে। 21 বছরে এই প্রথম এবার এবিপি আনন্দ নিজস্ব কোনো সার্ভে করেনি। তবে আগেই বলেছি, নামী সমীক্ষক সংস্থার বাংলার বিভিন্ন ভোট নিয়ে যে সমস্ত সমীক্ষা করবে, আমাদের স্টুডিওতে আলোচনার সূত্রে তাদের সমীক্ষা দেখাতে আমার কোনো আপত্তি নেই, তবে অবশ্যই উইথ আ পিঞ্চ অফ সল্ট। আমি আজ প্রথমে দেখাবো সমীক্ষক সংস্থা ম্যাট্রিজের ওপিনিয়ন পোল। ম্যাট্রিজ এই সমীক্ষা করে 17ই মার্চ থেকে 4 এপ্রিল, মার্জিন অফ এরার ±3%। আমি প্রথমে দেখব ম্যাট্রিজ কি বলছে, কত শতাংশ ভোট এবং কটা আসন কে পেতে পারে। এই ম্যাট্রিজের সমীক্ষা বলছে যে তৃণমূল পেতে পারে 140 থেকে 160টা আসন, বিজেপি পেতে পারে 130 থেকে 150টা আসন, অন্যান্যরা পেতে পারে 8 থেকে 16টা আসন। এবার দেখব ম্যাট্রিজের শতাংশের হিসেব। ম্যাট্রিজ বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, বিজেপি পেতে পারে 41% ভোট এবং অন্যান্যরা পেতে পারে 16% ভোট। ঠিক এই জায়গা থেকে আমি পরের আরেকটা সমীক্ষক সংস্থা চাণক্য স্ট্র্যাটেজিস, তাদের ওপিনিয়ন পোলে ঠিক কি বলছে আপনাদের দেখাবো, কোন দল কত আসন পেতে পারে। প্রথমে চাণক্য স্ট্র্যাটেজিস বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 155 থেকে 165টা আসন, বিজেপি পেতে পারে 110 থেকে 115টা আসন, অন্যান্যরা পেতে পারে 9 থেকে 14টা আসন। ভোটের শতাংশের হিসেবে যদি আসি, তাহলে চাণক্য স্ট্র্যাটেজিস বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 45 থেকে 47% ভোট, বিজেপি পেতে পারে 40 থেকে 42% ভোট, অন্যান্যরা পেতে পারে 12 থেকে 16% ভোট। এইবার দেখাবো যে ভোট ভাইব নিউজ 18-এর ওপিনিয়ন পোল, সেখানে কি বলা হচ্ছে। প্রথমে আসনের হিসেবে আসি। আসনের হিসেবে তৃণমূল কংগ্রেস পেতে পারে 159 থেকে 169টা আসন, বিজেপি পেতে পারে 120 থেকে 130টা আসন, অন্যান্যরা পেতে পারে 3 থেকে 7টা আসন। পার্সেন্টেজের হিসেবে আসি। ভোটের পার্সেন্টেজ বলছে যে এই ভোট ভাইব এবং নিউজ 18 ওপিনিয়ন পোল বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, বিজেপি পেতে পারে 40% ভোট, বামফ্রন্ট পেতে পারে 4% ভোট, কংগ্রেস পেতে পারে 2% ভোট। বলতে চাননি এই সমীক্ষায় অংশগ্রহণ করেননি 3% এবং এখনও ঠিক করেননি 7%। আমি দ্রুত একবার প্রতিক্রিয়ায় যাব। বিশ্বনাথ চক্রবর্তী। সুমনদা, এই সমীক্ষক যতগুলো সমীক্ষা হয়েছে, হ্যাঁ, আমি পার্সোনালি কিছু জানি যে যারা যখন করা হয়েছে তখন অ্যাডজুডিকেশনে 60 লক্ষ নাম ছিল। মানে আপনি লাস্ট লোকসভা নির্বাচনে তৃণমূল আর বিজেপির তফাৎ ছিল 42 লাখ, আপনি 60 লাখের সম্পর্কে জানেনই না, আপনি সমীক্ষা শুরু করে দিয়েছেন এবং ফলাফলও দিয়ে দিলেন। এটা গেল একটা দিক। এই সবগুলো সমীক্ষা মানে একটা বাদ দিয়ে আমি ব্যক্তিগতভাবে জানি যে যারা টেলিফোনের মাধ্যমে মানুষের মতামত নিয়েছে, একটা পশ্চিমবাংলায় আমি একটু যোগ করি, এখন অনেকেই আমার ফোনেও এসছে, আমি শিওর প্রত্যেকের ফোনে এসছে, একদম সরাসরি ফোন করা হচ্ছে এবং কনস্টিটিউয়েন্সি জানা হচ্ছে, কাকে ভোট দেবে জানা হচ্ছে। আমার একটা প্রাইমারি মৌলিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ অচেনা কেউ যদি ফোনে আপনাকে জিজ্ঞেস করে আপনি কাকে ভোট দেবেন, কেউ কি সঠিক কথা বলবেন? আমি ফিয়ার ফ্যাক্টর বাদ দিচ্ছি, কিন্তু কেউ সম্পূর্ণ অজানা একটা টেলিফোন কলে কাকে ভোট দেবেন, এত গুরুত্বপূর্ণ গণতন্ত্রের ভিত্তি, একেবারে ভিত যে প্রশ্নের উত্তর সেটা বলে দেবেন? আমি জানি না, ওই জন্য আমি বললাম শুরুতে উইথ আ পিঞ্চ অফ সল্ট। হ্যাঁ, এবং আপনাকে বলতে চাই যে আপনার কাছে যখন টোটাল ভোটার তালিকা না থাকবে, আপনি আজকেও জানেন না, আপনি 152টা কেন্দ্রেরও চূড়ান্ত ভোটার তালিকা আপনার কাছে নেই। ফলে আপনি কিসের ভিত্তিতে স্যাম্পলিংটা করবেন? আমরা তো ভোটার তালিকা পাই, তার কনটেক্সটে স্যাম্পলিংটা করি। ফলে এই স্যাম্পলিংয়ের মধ্যে এরর থাকার সম্ভাবনা 100%। আর টেলিফোনিক ইন্টারভিউ আর পার্সোনাল ইন্টারভিউর মধ্যে বিরাট তফাৎ, আকাশ পাতাল তফাৎ।
প্রত্যেকেই দিল্লি সংস্থা, প্রত্যেকেই কিছু লোক নামিয়ে দিয়েছে, তারা তাদের মতন করে কল সেন্টার থেকে সমানে ফোন মারছে ওই ভোটার তালিকা বা মানে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে, তাদের মতন করে কিছু উত্তর জোগাড় করছে। এবং আরেকটা জিনিস হলো যে একটা পোলারাইজ স্টেটে কিন্তু আপনার যদি লার্জ স্যাম্পলিং না হয় এবং কনস্টিটিউয়েন্সির স্যাম্পলিংটা যদি প্রপারলি না হয়, তাহলে কিন্তু মেলার সময়, যেমন আমি বলছি 146টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ 20 থেকে 65%, 70% পর্যন্ত আছে, 20%-এর উপরে। এমন 74টা কেন্দ্র আছে যেখানে মুসলিমরা 40% থেকে প্রায় 74% পর্যন্ত আছে। আমি সেই কারণেই বলছি যে একটা লার্জ যদি কনস্টিটিউয়েন্সি স্যাম্পলিংও না হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু কোনো কনক্লুশনে রিচ করতে পারবে না। একই সাথে আপনাকে বলি যে যেই সময় এই সার্ভেগুলো হচ্ছে সেই সময় কিন্তু আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। ইনফ্যাক্ট আগামীকাল হবে উইথড্রলের দিন প্রথম পর্যায়ের, তারপরে আপনি একটা চূড়ান্ত মানে প্রার্থী তালিকা পাবেন। প্রার্থীও কোনো মার্জিনাল সিটগুলোতে, গতকালই আপনাকে বলছিলাম যে গত লোকসভা নির্বাচনের কনটেক্সটে 10,000 বা তার কমের ভোটে প্রায় 89টা সিটে জয় পরাজয় হয়েছে। এবার আপনি আমায় বলুন, প্রার্থী একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল, প্রার্থী একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং প্রার্থীর উপর ভিত্তি করে কিন্তু ওই সুইংটা যদি হয়, সামান্য সুইং হয়ে গেলে কিন্তু জয় পরাজয় নির্ধারণ হবে। আপনি প্রার্থী আপনার সাথে ছিল না, আপনি সমীক্ষার কাজ চালিয়ে গেছেন। এবং স্টার ক্যাম্পেইনার, ধরেন নরেন্দ্র মোদী সমেত স্টার ক্যাম্পেইনাররা আগামীকাল থেকে নামছে। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি নেমেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছে, কিন্তু আদার সাইড এখনও নামেনি। ফলে এই এতগুলো ভেরিয়েবল আপনার হাতের বাইরে আপনি পরিষ্কার সমীক্ষা দেখাচ্ছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছে যেগুলো সব বিজেপির বা দিল্লির থেকে আসা লোকজনের স্যাম্পল, এর মধ্যে কি অন্যায় আছে? কিন্তু at the same time আপনাকে বলছি, দেখুন একাডেমিক ডিসকাশন হতে পারে না একাডেমিক ডিসকাশন। একটা জিনিস আমি আপনাকে বলি, আমার নিজের অভিজ্ঞতা বলছে, সেটা হলো একটা তীব্র অ্যান্টি এস্টাবলিশমেন্ট আছে, কিন্তু তীব্র সরকার বিরোধী হাওয়াটাও যে আবার হিন্দু মুসলিমের কনটেক্সটে বিভাজিত হয়। কোনো মানে আমি যখন গ্রামগুলোতে যাচ্ছি সুমনদা, মুসলিমরাও তারা কিন্তু বিরোধিতা করছে, কিন্তু যখন বিজেপিকে ভোট দেবো কিনা প্রশ্ন আসছে, তখন তারা কিন্তু পরিষ্কার করে বলছে বিজেপিকে ক্ষমতার বৃত্তে বাইরে রাখার জন্য আমরা তৃণমূলকে ভোট দিব, মানে দিতে বাধ্য অবস্থা তৈরি হচ্ছে। ফলে মানে অ্যান্টি ইনকম্বেন্সি স্ট্রং থাকলেও যেহেতু এখানে একটা আইডেন্টিটি পলিটিক্স স্ট্রং আছে, ফলে শেষ পর্যন্ত কিন্তু মানে তীব্র বিরোধিতার পরে, নাহলে আপনি আমায় বলুন শুভেন্দু অধিকারী 177 আসনের কথা বলে কেন? 2011 সালে যখন পরিবর্তন এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন 294টা কেন্দ্রেই বামফ্রন্টকে হারাবো। শুভেন্দু তো বলতে পারছে না 294টা কেন্দ্রে আমি তৃণমূলকে হারাবো। শুভেন্দুকেও বলতে হচ্ছে 177টা কেন্দ্র, কারণ শুভেন্দু ভালো করে জানে পলিটিশিয়ান হিসাবে যে মুসলিম যে কেন্দ্র আছে 120টার মতন, সেখানে আমরা ভার্চুয়ালি নেই। বেশ, আমি একেবারে মাইক্রো ডিটেলসে আসবো, কিন্তু তার আগে একটা মজার অভিজ্ঞতা বলি। সেটা হচ্ছে শুরুর দিকে আমরা যখন করতাম, যখন এই সার্ভে, ওপিনিয়ন পোল, এই ধরনের শব্দগুলোই একেবারে শহরের মানুষের কাছে তো বটেই, গ্রামের মানুষের কাছে আরও বেশি একেবারে অচেনা শব্দ ছিল। তখন সংস্থার নাম ছিল বহুজাতিক সংস্থা এসি নিয়েলসন, পরে যে সংস্থার নাম হয় দ্য নিয়েলসন কোম্পানি। তো তাদের গাড়ি টাড়ি থেকে সমীক্ষকরা নামলেন। বহু ক্ষেত্রে প্রায়ই মানে ধরুন এইরকম হয়েছে, পরপর 3 দিন ফোন এসেছে পুলিশি সাহায্য চেয়ে যে তাদের খেজুর গাছে বেঁধে রাখা হয়েছে। তার কারণ হঠাৎ একটি গাড়ি থেকে নেবে, সমীক্ষক জিজ্ঞেস করছেন দাদা কোথায় ভোট দেবেন, তখন অবশ্য ট্যাবের যুগ আসেনি, সেটা এলে আরও নিঃসন্দেহে ক্ষতির পরিমাণ বেশি হতো। কিন্তু বহু ক্ষেত্রে পুলিশি সাহায্য নিয়ে তখন বামফ্রন্ট আমল সমীক্ষকদের আমাদের উদ্ধার করতে হয়েছে। কিন্তু এইখানে আমার আপত্তির একটা জায়গা, বা ওই বারবার যে কথাটা বলছি যে ফিল্ড সার্ভে কিন্তু এখন ক্রমশ কমছে, যেটা হলে সমীক্ষা আরও নিখুঁত হওয়ার সম্ভাবনা থাকে, এবং অবশ্যই স্যাম্পল সাইজ, যেটা নিঃসন্দেহে আমায় মানতে হবে ব্যয় সাপেক্ষ। আমরা যতবার করেছি কয়েক কোটি টাকা এতে ব্যয় হয়। ব্যয় সাপেক্ষ সমীক্ষা হলে স্যাম্পল সাইজটা অনেক বড় করা যায়, সেখানে মার্জিন অফ এরর অনেক কম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী বারবার বললেন, দুবার শব্দটা ব্যবহার করলেন হাওয়া। রাস্তাঘাটে, বাসে, ট্রামে, সর্বত্র এখন একটাই কথা শুনতে পাবেন, দাদা হাওয়া কি বুঝছেন? এখন ভোটের হাওয়া বোঝা যায় যত ভোট এগোতে থাকে, এবং সেই হাওয়া ঘোরে, সেই হাওয়া পাল্টায়, বা কখনো একেবারে একও থাকে। যে সংস্থাগুলো এখনো পর্যন্ত ওপিনিয়ন পোল প্রকাশ করেছে, তার মধ্যে মাট্রিজ এবং ভোট ভাইব একাধিক দফায় সমীক্ষা করেছে বলে তারা জানিয়েছে। এই দুটো সংস্থা অর্থাৎ ম্যাট্রিজ 2 দফায় এবং ভোট ভাইব নিউজ 18 3 দফায়, তাদের ট্রেন্ডটা একটু দেখে নেবো, মানে কতটা পাল্টেছে। মানে ওই সুকুমার রায়ের ভাষায় বললে বাড়তির দিকে না কমতির দিকে।
কার ট্রেন্ড কোন দিকে দেখুন। আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো, কারণ সরকার আমরাই গর্ব। যা যা করেছেন সব কিছুর বিচার আর হিসাব 4 তারিখের পরে। আর মাত্র 2 সপ্তাহ পরই রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। এই নির্বাচন কি সাক্ষী হবে ফের পরিবর্তনের, নাকি পশ্চিমবঙ্গবাসী দেখবে প্রত্যাবর্তন? তা নিয়ে চলছে নানা কাটাছেঁড়া নানা হিসেব নিকেশ। বিভিন্ন ওপিনিয়ন বলে উঠে আসছে নানা তথ্য। সময় সময় তা পাল্টেও যাচ্ছে। যেমন 15ই মার্চ ম্যাট্রিস আইএএনএস একটি সমীক্ষা করেছিল, যেখানে ইঙ্গিত মেলে তৃণমূল পেতে পারে 155 থেকে 170টি আসন, বিজেপি 100 থেকে 115টি আসন পেতে পারে, অন্যান্য দল পেতে পারে 5 থেকে 7টি আসন। কিন্তু 6ই এপ্রিল ম্যাট্রিস যে সমীক্ষা করেছে তাতে আবার ইঙ্গিত মিলেছে তৃণমূল পেতে পারে 140 থেকে 160টি আসন, বিজেপি 130 থেকে 150টি আসন পেতে পারে, অন্যান্য দল পেতে পারে 8 থেকে 16টি আসন। অর্থাৎ 2 দলের মধ্যে কড়া টক্করের ইঙ্গিত। ভোট 5 এবং নিউজ 18ও ইতিমধ্যে 3 রাউন্ড ওপিনিয়ন পোল করেছে। প্রথম রাউন্ডে ইঙ্গিত মিলেছিল তৃণমূল পেতে পারে 184 থেকে 194টি আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 98 থেকে 108টি আসন, অন্যান্য দল 1 থেকে 3টি আসন পেতে পারে। ভোট 5 এবং নিউজ 18-এর দ্বিতীয় রাউন্ডের সমীক্ষায় আবার আভাস পেলে তৃণমূল 169 থেকে 179টি আসন পেতে পারে, বিজেপির ঝুলিতে যেতে পারে 113 থেকে 123টি আসন, অন্যান্য দল সর্বোচ্চ 4টি আসন পেতে পারে। ভোট 5 এবং নিউজ 18-এর ওপিনিয়ন পোলে তৃতীয় রাউন্ডে এই পরিসংখ্যান ফের কিছুটা বদলে যায়। সেখানে ইঙ্গিত মেলে তৃণমূল 159 থেকে 169টি আসন পেতে পারে, বিজেপি জিততে পারে 120 থেকে 130টি আসনে, অন্যান্য দল সর্বোচ্চ 3 থেকে 7টি আসন পেতে পারে। অর্থাৎ সংখ্যা লাগাতার বদলাচ্ছে। ওপিনিয়ন পোল ভোটের ফলের পূর্বাভাস নয়, ভোটের আগে মানুষ কি ভাবছে তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। কোনো ক্ষেত্রে ওপিনিয়ন পোল মেলে, কোথাও আবার সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। তাই প্রকৃত ফল জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। এবিপি আনন্দ। দেখুন, সমীক্ষাকে ধ্রুব সত্য মনে করে আনন্দিত বা ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো জায়গাই নেই, কারণ সমীক্ষা কখনো মেলে, কখনো একেবারেই মেলে না। 2023-এ কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও দেশের প্রায় সবকটা নামী সমীক্ষক সংস্থা বিজেপিকে অনেক এগিয়ে রেখেছিল, যা ভোটের ফল বেরোনোর পর একেবারে উল্টো প্রমাণিত হয়। আবার 2011 সালে এবিপি আনন্দ এসি নিয়েলসনের সমীক্ষা প্রায় হুবহু মিলে গেছিল, এমনকি আলাদা আলাদা বিধানসভা কেন্দ্রের জয় পরাজয় ধরেও। আবার বহুবার এবিপি আনন্দ দেখানো সমীক্ষা মেলেওনি। তবে 140 কোটির দেশে সমীক্ষা যদি ধ্রুব সত্য হতো, তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করাতেই হতো না। একটা সমীক্ষা করিয়েই সরকার গঠন করা যেত, যেটা হয় না এবং বাস্তবে হাস্যকর। আমার পরের বক্তা শুভময়দা, এর সঙ্গে 27 লক্ষ বা বৃহত্তরভাবে প্রায় 90 লক্ষ মানুষ বাদ যাওয়ার অঙ্কটা যদি যোগ করি, এবং এই সমীক্ষার কাজটা এবারে কতটা কঠিন হলো? না শুনবো, একটা উত্তর অবশ্যই আছে, সেটা হচ্ছে মানে সমীক্ষার ফলটা নিয়ে বলছি আর কি। সেটা হচ্ছে ওজন 250 আর বয়স 37। মানে এবারে মোটামুটি ভোটের ফল যখন বেরোবে তখন এটা বেরোবেই আর কি, ওজন 250 আর বয়স 37। এবং এই যে ভোটের ফলাফল নিয়ে আমরা মোটের ওপর যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে যে যে প্রশ্নগুলো আমরা করবো আর কি, ধরুন ডার্বি, আমাদের ভবানীপুরে ডার্বি হচ্ছে, আগের বারও হয়েছে, এবারও ডার্বি হচ্ছে। এবার ডার্বিতে কে জিতবে? এই যে ডার্বি গোছের ঘটনাগুলো যখন ঘটে, যখন মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলে, তখন আসলে যেটা হয় সেটা হচ্ছে জয় পরাজয়ের ব্যবধানটা অত্যন্ত কম থাকে। এবার জয় পরাজয়ের ব্যবধানটা যখন অত্যন্ত কম থাকে, তখন সেটা বোঝার জন্যে প্রচুর স্যাম্পল সাইজ লাগে, না হলে বলা যায় না একদম। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না শুভেন্দু অধিকারী জিতবেন, এইটা বলার জন্যে এবং মোটের ওপর খুব বেশি স্যাম্পল নিয়ে যদি করতেই যাই, তাহলে তো ভোটটাই তো হবে, তার জন্যই অপেক্ষা করা যেতে পারে। এবং পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে যে স্যাম্পল তো পড়াশোনার বিষয়, স্যাম্পলে তো আবার এখানে বায়াস ঢোকাতে হবে। অর্থাৎ কটা বুথে পাড়ার শক্তিশালী মানুষ কতটা ঢুকলেন, এই জায়গাটাও তো এই যে যারা ভোট সমীক্ষা করেছেন, তারা করেছেন নাকি যে ওই পাড়ার মস্তানরা গিয়ে কতগুলো ভোট নিলেন? এটা না করলে কি করে হবে? যার গায়ের জোর বেশি তিনি বুথটা দখল করতে পেরেছেন কিনা, এগুলো তো ওনারা সিমুলেশনের মধ্যে আনেননি। ফলে যে স্ট্যাটিস্টিক্সের কথা হচ্ছে আর কি, সেই স্ট্যাটিস্টিক্সে ওই মানে ওজন টোজন বাড়া কমা এই ঘটনাগুলো ঘটবে। আরেকটা পশ্চিমবঙ্গে বহু দশক ধরে ধ্রুব সত্য, সেটা হচ্ছে ফিয়ার ফ্যাক্টর।
একেবারে। কজনের সামনে, এক তো আমার ব্যক্তিগত গোপনীয়তা, আমি কাকে ভোট দিই নাগরিক হিসেবে ভাই তোমায় বলবো কেন, সম্পূর্ণ অচেনা সমীক্ষকের কাছে আমি আমার হৃদয়কে উন্মুক্ত করব কেন। দুই হচ্ছে যে বলার পরে আমি যদি সত্যি কথা বলি, আমার যে পরিবেশে যে ইয়েতে থাকতে হবে, এ তো আজকের সমস্যা নয়। এইখানে কিন্তু বহুদিনের একেবারে সমস্যা। একটা সহজ জিনিস আছে, সেটা হ্যাঁ। বলি, যেটাই কিন্তু কোনো রকম ডিসক্লোজ না করে এটা বলা যায়। ধরা যাক হ্যাঁ। আমি সিপিএম আর কংগ্রেস বেশি আসন পাবে, আপাতত ধরছি না, হ্যাঁ। হলে মনে হয় ভালোই হবে। হ্যাঁ। সংসদীয় গণতন্ত্রের পক্ষে, বহুদলীয় গণতন্ত্র তো, বিজেপি আর তৃণমূল মিলে তো আগের বার 294-এর মধ্যে 293 নিয়ে নিয়েছে, এবারও সেই সম্ভাবনাই বেশি। এবার ধরা যাক আমি কাউকে গিয়ে জিজ্ঞেস করছি যে আচ্ছা তুমি বিজেপিকে ভোট দেবে না তৃণমূলকে ভোট দেবে, এই প্রশ্নটা তার তো উত্তর দেওয়ার কথা না। এবার ধরে নি তাদের মধ্যে বেশ একটা তুমুল লড়াই হচ্ছে, এটা বিজেপিও পছন্দ করবে না, তৃণমূলও পছন্দ করবে না, তারা বলবে আমরা জিতে গেছি। ধরা যাক তুমুল লড়াই হচ্ছে, তাহলে এর একটা সুন্দর উপায় আছে। ধরা যাক পশ্চিমবঙ্গের মানুষ সমসংখ্যক ভাত খান আর রুটি খান, এবার তাকে আমি বলতে পারি যে তুমি তোমার কাছে একটা কয়েন টস করো, করে তুমি দেখো হেড পড়লো না টেল পড়লো। এবার তুমি সেটা আমাকে বলো না, বলে আমি ধরে নিচ্ছি এই প্রশ্নটা যে ভাত খাওয়া রুটি খাওয়া 50% 50% করে, তোমার যদি টেল পড়ে তুমি ভাত খাও না রুটি খাও এর উত্তরটা দাও, ক বা খ। আর যদি উল্টোটা পড়ে তাহলে তুমি ক বা খ বলে তৃণমূল বা বিজেপির উত্তরটা দাও, অর্থাৎ সে কই বলবে টসটা করার পর। এইটা যদি কিন্তু করা যায় তাহলে তার কোনো রকম খবর বেরোলো না, এবং ওই যে প্রবাবিলিটিটা এলো তার থেকে কিন্তু একেবারে মানুষের কাছে না জেনে করা যায়। কিন্তু এই টেলিফোনিক যে ফোন যেগুলো করা হচ্ছে, এগুলো খুব একটা দায়িত্ব নিয়ে একটু, মানে আমি যেটার উদাহরণ দিলাম সেটা তো একেবারে যারা ধরুন স্ট্যাটিস্টিক্স পড়েন তারা প্রথম বছরেই হয়তো ব্যাচেলার্স পড়তে গিয়ে পড়েন, এবং এই জিনিসগুলো যে করা হয় না সেই কারণেই এই যে সার্ভেগুলোর বিনোদনী মূল্য অত্যন্ত বেশি। এবং দ্বিতীয় একটা খুব সিরিয়াস কথা, সেটা হচ্ছে আমরা তো তৃণমূল বিজেপি সেটিং, সিপিএম রাম বাম সেটিং, তৃণমূলের সঙ্গে কারুর সেটিং, এই নিয়ে আলোচনা করি। প্রচুর মানুষ যারা রাজনীতি করছেন এই পশ্চিমবঙ্গে একেবারে কোনো ধান্দা ছাড়া তারা তার দলটাকে ভালোবেসে রাজনীতি করছেন, এবং সেই মানুষগুলোর কাছে কিন্তু পৌঁছে গিয়ে তাদের যে ভাবনা, সেখান থেকে যে উঠে আসা পারসেপশন, এটাও কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। জাস্ট একটু আমি অ্যাড করতে চাই, সেটা হলো এ রাজ্যে সংগঠন কথা বলে, মানে এখানে কিন্তু ভোট করাতে হয়। আপনি ইমিডিয়েটলি উদাহরণ দেবেন যে 77 সালে তো কোনো সংগঠন ছাড়া জিতেছিল, 77 আর 2026-এর মধ্যে 50 বছরের তফাৎ, রাজ্য রাজনীতি দিয়ে অনেক মানে জল গড়ে গিয়েছে। এখন আমি আপনাকে বলতে চাই যে সংগঠনের উপর ভিত্তি করে ভোটারদেরকে বুথে আনা হয়, সংগঠনের নেতাদের চোখের সামনে ভোট দেওয়ানো হয়, এবং শেষ পর্যন্ত সংগঠনের উপর ভিত্তি করেই ভোটটা হয়। আমি একটা উদাহরণ আপনাকে দিই, 2011 সাল সবচেয়ে নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছিল পশ্চিমবাংলায়, সবাই আমরা বলি, কিন্তু আমি দিনের শেষে আপনাকে বলছি আমরা আগের থেকেই বুঝতে পারছিলাম যে মানে কেশপুরে কিন্তু সিপিএম যে দুর্গ তৈরি করে রেখেছে সেটাকে ব্রেক করতে পারেনি তৃণমূল কংগ্রেস। গোঘাটে কিন্তু জিততে পারেনি, কারণ গোঘাটে যে একটা আয়রন অর্গানাইজেশন সিপিএম তৈরি করে রেখেছিল, এরকম অসংখ্য জায়গাতে, মানে ক্যানিং পূর্ব আপনার অফিসের পেছনে। ফলে আমি কিন্তু বলছি যে শেষ পর্যন্ত সংগঠনের জায়গা থেকে যদি বিচার করেন, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে সাংগঠনিক জায়গায় আছে আর বিজেপি যেই জায়গায় আছে তার মধ্যে একটা বিস্তর তফাৎ আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি জানি না যারা সমীক্ষার কাজ করছেন সেই ফ্যাক্টরগুলোকে, আমরা কতগুলো এক্সট্রা ফ্যাক্টর যেগুলোকে ভ্যালু অ্যাড করি সেইগুলোকে অন্তর্ভুক্ত করছেন কিনা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট নিঃসন্দেহে। দেখুন, আমি প্রথমে আরেকটু ব্যক্তিগত অনুষঙ্গে আসি। গত 24শে মার্চ আমাদের মহাযুদ্ধ অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন তিনি পোডিয়ামে যখন বললেন যে তিনি এআই প্রযুক্তির মাধ্যমে এই সমীক্ষা করেছেন, বিশ্বাস করুন অজস্র টেলিফোন এসেছে আমাদের নিউজ রুমে সেই সমীক্ষার ফলাফল জানতে চেয়ে। আমি বারবার দেবাশিস দাকে অনুষ্ঠানের আগে বলেছিলাম যে ফলাফল বলবেন না, তার কারণ হচ্ছে সম্পূর্ণ বিষয়টা অন্য ছিল। দেবাশিস দা সেদিন ঠিক কী বলেছিলেন একবার দেখে নিই। যে সমরযুদ্ধটা হচ্ছে প্রতি মুহূর্তে আপনি এআই এর মাধ্যমে কতটুকু ইনফ্লুয়েন্স করছে সেটা দেখা যায়। কৌতূহলবশত আমি বেটিং সার্কেলে, ইন্টারন্যাশনাল বেটিং সার্কেল সম্বন্ধে এআই কী বলছে সেটাও দেখার চেষ্টা করলাম। ভারতবর্ষে বেটিং নিয়ে কিন্তু, ইলেকশন নিয়ে কিন্তু কোনো বেটিং করা যায় না, কিন্তু বিদেশে বিটকয়েন নিয়ে বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে করা যায়। ফলাফল বলছি না, কিন্তু কত অডস দিচ্ছে, কে জিতবে পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু সেখান থেকে একটা আঁচ পেলাম। যেটা মজার ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেখানে দেখাচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একটা ধারা বেরাচ্ছে, ট্রেন্ড কিন্তু পাল্টাচ্ছে। আর দলের নাম ধরে ওরা বলছে
এই সার্কেলের স্পেকুলেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এবং যেমন ব্রিটিশ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার এককালে বলেছিলেন 1 সপ্তাহ পলিটিক্সের বিরাট সময়, সুতরাং শেষ পর্যন্ত কি হবে সেটা সত্যি কেউ জানে না। দেখুন, শুধু বিনোদন নয়, একাডেমিক ইন্টারেস্ট থেকেও নিঃসন্দেহে এআই জেনারেটেড দেবাশিস দার এবং তার সঙ্গে প্রাক্তন সিইওর অভিজ্ঞতা মিশিয়ে তিনি কোন ডেটায় পৌঁছেছেন সেটা একবার দেখে নিই দ্রুত ওয়ালে। দেবাশিস দা দুটো পদ্ধতি অবলম্বন করেছেন। আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চ্যাট জিপিটি গো এর মাধ্যমে বুধবার বেলা 12টা পর্যন্ত পাওয়া এই তথ্য অনুযায়ী এই সমীক্ষা উঠে এসেছে। দেবাশিস দার এই প্রথম তথ্য অনুযায়ী প্রথম রুটটা বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 148 থেকে 165টা আসন, বিজেপি পেতে পারে 125 থেকে 142টা আসন। এবার এই রুটের পার্সেন্টেজটা দেখে নেব। এই প্রথম রুটের পার্সেন্টেজ অর্থাৎ চ্যাট জিপিটি গো এর মাধ্যমে বুধবার বেলা 12টা অবধি তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা, তৃণমূল কংগ্রেস পেতে পারে 43 থেকে 44% ভোট, বিজেপি পেতে পারে 42 থেকে 43% ভোট। এরপর রুট 2, সেকেন্ড রুটের দিকে যাব আমরা। রুট 2 দেবাশিস দা করেছেন, এটা হচ্ছে জেমিনাই প্রো, বুধবার দুপুর 2টো অবধি এই তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা করা। সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 165 থেকে 182টা আসন, বিজেপি পেতে পারে 92 থেকে 108টা আসন। আর এই রুট 2 পার্সেন্টেজটা দেখে নেব। শতাংশের হিসেব যদি দেখি তাহলে তৃণমূল কংগ্রেস এই 2 নম্বর রুটে পেতে পারে 45% আসন, বিজেপি পেতে পারে 42% আসন। আমি আরেকটু বিস্তারিত দেবাশিস দার কাছ থেকে জেনে নেব। আমি আগেই বলেছি যে এআই কিন্তু সমস্ত পাবলিক মিডিয়ামকে স্ক্যান করতে পারে। ওকে কিন্তু যেভাবে প্রম্পট দেওয়া হবে, যেভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করা হবে, সেভাবে গাইড করা যায়। এক্ষেত্রে চ্যাট জিপিটি এবং জেমিনাই এর দুজনের ইনস্ট্রাকশনের একটা স্লাইড তারতম্য ছিল, বলে দিই। চ্যাট জিপিটিকে বলা হয়েছিল যে তুমি একজন নির্বাচন বিশেষজ্ঞ, সমস্ত জিনিস পর্যবেক্ষণ করো, কে প্রার্থী কী ঘটনা ঘটছে, কী করে করবে, যত পাবলিশ নিউজ পেপার, টিভি মিডিয়া, ডিজিটাল মিডিয়া আছে সেখানে খোঁজো, পড়ো, বোঝো এবং তার ইনফ্লুয়েন্স কী হতে পারে দেখো। কিন্তু তুমি কোনো ওপিনিয়ন পোল বা এক্সিট পোল কনসাল্ট করতে পারবে না। এটা ক্লিয়ার। অর্থাৎ আমি রিপিট করছি যে অন্য কারুর সমীক্ষা থেকে এই এআই কোনো রকম তথ্য আহরণ করতে পারবে না, এটা একদম আপনি কন্ডিশন বেঁধে দিয়েছেন। কন্ডিশন বেঁধে দিয়েছে। আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন যে প্রাক্তন একটু এটা কিন্তু ইনকমপ্লিট হলো। সেকেন্ডটা যেটা চ্যাট জিপিটি এটাকে বললাম, আর জেমিনি প্রোকে যে আমরা দিলাম যে ইনস্ট্রাকশন, তাকে এরকম কোনো বাধা নিষেধ দিলাম না। তাকে বললাম যা পারো, যেখান থেকে পারো, ইলেকশন কমিশনের বক্তব্য, এসআইআর, দুজনকেই বলা হয়েছে এগুলো দেখো, কিন্তু ওপিনিয়ন পোল নিতে পারবে না, এইটা ওয়ার্নিংটা রাখা হয়। আচ্ছা, আমি এইখানে বলবো যে প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে আপনার অভিজ্ঞতা এই দুটো সমীক্ষায় রুট 1 অ্যান্ড রুট 2 দুটোর ক্ষেত্রেই মানে কিভাবে আপনি কাজে লাগিয়েছেন? এটাতে আমি যেটা দেখেছি যে বা পর্যবেক্ষণ করে মেশিনকে বলতে হয়, এআই এলএলএমকে বলতে হয় তুমি কোনটা বিচার করবে, ভোটকে কি এফেক্ট করতে পারে। ধরুন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা এখানে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য ভাতা বলে, এইগুলো নিঃসন্দেহে অনেকটা প্রভাবিত করে। আইডেন্টিটি পলিটিক্স, মাইনরিটি ভোট ব্যাংক, ল অ্যান্ড অর্ডার, বুথ লেভেল সিচুয়েশন, এরকম পর আমরা বিভিন্ন জিনিস বলেছি যে তোমরা কিন্তু এই মডেলকে বলেছি এইগুলো কিন্তু লক্ষ্য রাখবে। এগুলো কোত্থেকে পেলাম? যে এইগুলো আমার প্রাক্তন অভিজ্ঞতা থেকে। এবং সেইটা দেখে বিশেষত ইলেকশন কমিশন কি করছে এইটা তুমি দেখো এবং তার প্রভাব কি হবে রাস্তায়, ডে টু ডে ওকে মনিটর করতে বলা হয়েছে। যে জন্য দুটো দেখবেন, একটা 12টায়, একটা এভরি ডে, প্রত্যেক দিন মনিটর করছে এবং আমাকে রিপোর্ট পাঠাচ্ছে, আর কিছু আমাকে করতে হচ্ছে। শুভমদা কিছু বলতে? মানে কম্পিউটার সায়েন্সের ছাত্র হিসেবে মানে যেটুকু পাস করেছি তাতে আমার একটা বিধিসম্মত সতর্কীকরণ রইল যে এই গোটা ব্যাপারটা যেটা দেবাশিসবাবু করেছেন আমি একেবারেই মানছি না, এবং আমার মনে হয় এটা রেকর্ড করে রাখা উচিত। ওনার কথা মিলতেও পারে, কোনো অসুবিধে নেই, মিলতেই পারে, আমি সেটাও বলবো। কিন্তু আমাদের এখানকার আজকে যদি পার্থদা বলেন সিপিএম
294টি আসন পাবে, তাহলে সেটার পেছনে যতটা বিজ্ঞান আছে উনি যেটা করেছেন বলছেন, আমি সেটার পেছনেও একই পরিমাণ বিজ্ঞান আছে বলে মনে করব। এবার তারপর যদি পার্থদা 294 পেয়ে যায়, তাহলে আমি বলবো আমার সমাজ সম্বন্ধে, কম্পিউটার সায়েন্স সম্বন্ধে ভাবনা একেবারেই ভুল, আমি কিছুই শিখিনি। কিন্তু এইভাবে এই যে করা এবং এই বিষয়টা করার মাধ্যমে যে ভুলটা করা হচ্ছে, সেটা হচ্ছে বৈশানরদা তো এক্ষুনি গিয়ে আইপ্যাকের ছেলেগুলোর বেচারি এক্ষুনি চাকরি যাবে, ওনারা সার্ভে বন্ধ করে দেবেন, বৈশানরদা বলবেন গিয়ে আর কিচ্ছু করতে হবে না, সবাই দেবাশিসদার কাছে চলে আসবেন। এবং গোটা ইন্ডাস্ট্রি জুড়ে সিনিয়র সফটওয়্যারের যে মানুষজন যে সাংঘাতিক বড় ভুল করছেন, সেটা হচ্ছে বাচ্চা যে ছেলে মেয়েরা কোড লেখে, তাদেরকে যখন বলা হচ্ছে এই কোডটা তো চ্যাটজিপিটি লিখে দিতে পারে, ঠিক একই রকমভাবে সমাজ সংসারের বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স সম্বন্ধে গভীর জ্ঞান না থেকে এই ধরনের কাজ করা শুধু নির্বাচন নয়, শুধু সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল নয়, সমগ্র সমাজের কাছে, সমগ্র রাজনীতির কাছে, সমগ্র বিজ্ঞানের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে। আমাকে একটা সংযোজন করতে হবে। প্রথমত এটা কখনোই বলিনি যে এটা মেলানোর জন্য, এটা একদম পরিষ্কার যে উনি কম্পিউটার সায়েন্সের কথা বললেন, উনি নামী অধ্যাপক, ওনাকে খুব সমীহ করি। আমিও এআই নিয়ে পড়াশুনো করেছি, আই হ্যাভ সার্টিফিকেট অ্যান্ড ডিগ্রিজ, মানে আমি ক্যাজুয়ালি করছি না, এটা কিন্তু আমি পড়াশুনো করে করছি। এবং আমি সবাইকে বলতে চাই, আজকে যারা এখানে আছেন অনেক প্রতিভাবান ব্যক্তিরা আছেন, তারা জানবেন যে পুরো এআইটাই হচ্ছে প্রবাবিলিস্টিক। পুরো এআইটি যাকে যা বলবেন, যতটুকু কাজ করছে, আজকে ইসরায়েলে যুদ্ধ হচ্ছে, ইরানে যুদ্ধ হচ্ছে, সেখানেও যে যুদ্ধ বিমান ট্রাম্প লাগাচ্ছেন এআই দিয়ে, সেটাও প্রবাবিলিস্টিক, যার জন্য বলা হচ্ছে হিউম্যান ইন দ্য লুপ রাখতে হবে, একটা মানুষকে রাখতে হবে। এআই ভুল করতে পারে, সুতরাং দুটো ক্ষেত্রেই এটা ভুল করতে পারে। কিন্তু তাহলে কি কাগজ পড়বো না? তাহলে কি টিভি দেখবো না? সবার মধ্যেই তো বায়াস আসতে পারে, ভুল আসতে পারে, তাহলে সব কিছুই বন্ধ করে দেওয়া হোক। আমার কথা হচ্ছে যে এই যন্ত্রগুলো তো অসম্ভব অ্যাডভান্স, তারা কি ভাবছে সেটা সত্যি বলতে কোনো মতেই কেউ বলছে না, ইট ইজ প্রবাবিলিস্টিক ইন নেচার। কিন্তু সেটা জানতে কৌতূহল হয়, এবং ডে টু ডে চেঞ্জগুলো এরা কীভাবে অ্যাবজর্ব করছে। এই যে এসআইআর এর লেটেস্ট, এই যে বিশ্বনাথবাবু বললেন প্রার্থীর এফেক্ট, এই যে প্রত্যেক দিন আমার একটা গ্রাফও আছে, দিনকে দিন চেঞ্জ করছে, এবং তার একটা কারণ আছে। এই যে সিকিউরিটি উইথড্র হয়েছে, বলছে যে এর ফলে বুথ ম্যানেজমেন্ট বেটার হবে, আমি কিছু বলছি না, ওরা এই লিখে দিচ্ছে। সো দে আর কনসিডারিং, ভুল হতেই পারে, টোটালি প্রবাবিলিস্টিক। এটা কিন্তু আমি কখনোই বলিনি যে এটা সত্য বা এটা মেলার জন্য বলা। আমার কিন্তু আমার কিন্তু প্রশ্নটা সত্য মিথ্যা নিয়েই নয়, কারণ এটা মিলতেই পারে, হাত দেখলেও মিলতে পারে। হাত দেখে যদি বলি যে বিজেপি বা তৃণমূল জিতবে, এটা বলতেই পারি। আমি বলছি এই যে মেথোডোলজি, এই মেথোডোলজির জায়গাতেই আমার আপত্তি আছে। অর্থাৎ পার্থদা যদি আজকে ভোট প্রচার না করে এআই দেখে কালকে সেই এআইকে লার্ন করিয়ে বলে দেন টালিগঞ্জে আমি জিতছি, আমি তখন বলবো পার্থদার রাজনীতির যে ফান্ডামেন্টাল জায়গা, প্রাথমিক জায়গাটাই ভুল। এবং এই এআই কন্ট্রোল যে রাজনীতি এবং তার যে আলোচনা, আমার ধারণা এর বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের অবশ্যই বলা উচিত যে এই জিনিসগুলো করাটার ক্ষেত্রে বিনোদনের জন্য ঠিক আছে, মজার জন্য ঠিক আছে, কিন্তু সঠিক বাস্তব একটা মানুষের মন বোঝার ক্ষেত্রে এই ধরনের ঘটনা সমস্ত রাজনৈতিক দলের কর্মীকে ভুল পথে পরিচালিত করে। দেখুন, আমি এখানে শুধু একটু যোগ করি, সেটা হচ্ছে আপনারা তো জানেন আমি এখন নয় গত মাস থেকে বলে যাচ্ছি যে এআই এর কারণে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে এখন অ্যাকিউরেসি কমেছে, কারণ ফিল্ড সার্ভেটা ক্রমশ কমছে। এবং কি মজার জিনিস দেখুন, কিছুক্ষণের জন্য এআইটাকে দূরে সরিয়ে রাখুন, এবিপি আনন্দ এই 21 বছরে এই ওপিনিয়ন পোল এবং এই এক্সিট পোল শুধু যে প্রত্যেক নির্বাচনে, আবার বলছি পুরসভা, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা সব জায়গায় দেখিয়েছি তা নয়, একাধিক এক্সপেরিমেন্ট করার সুযোগ হয়েছে এবং যথেষ্ট ব্যয়বহুল সেই পরীক্ষা নিরীক্ষা। কীরকম ব্যয়বহুল এক্সপেরিমেন্ট? আমরা ইনফ্যাক্ট একাধিকবার একই স্যাম্পল সাইজে দুটো আলাদা সংস্থা তাদের দিয়ে সার্ভে করিয়ে দেখেছিলাম, বিশ্বনাথদার নিশ্চয়ই মনে থাকবে। আমি বলছি হতবাক হয়ে গেছিলাম, এবং যে কারণে আমি বারবার অত বছর ধরে সেই শুরুর দিন থেকে ডিসক্লেমার দিয়ে আসতাম যে এটা বিশ্বাস করবেন না, এটা ভুল হতে পারে, এটা রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। কেন করতাম? কোনো আইনি জটিলতার কারণে নয়। সুপ্রিম কোর্টের একাধিক রায়ে সমস্ত ওপিনিয়ন পোল এবং এক্সিট পোলকে ছাড়পত্র দিয়েছেন তারা। আমি করতাম শুধু অন্য জায়গা থেকে, যে ভাবুন একই স্যাম্পল সাইজ, একই লোকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ,
তাতে দুটো সমীক্ষক সংস্থার যে রেজাল্ট আমরা একই ভোটে পেয়েছিলাম, প্রায় একই দিন, একদিনের তফাৎ ছিল, তার সেটা আকাশ পাতাল আলাদা ছিল। সুতরাং দুটো নামই আন্তর্জাতিক সংস্থা, একটা ধরুন এক্স, একটা ওয়াই, আমি সঙ্গত কারণে আমার সবটা মনে আছে, আমি সঙ্গত কারণেই তাদের নামটা বলবো না। সেই এক্স আর ওয়াইয়ের ডেটা, সেখানে কোথাও এআই ছিল না, ফিল্ড সার্ভে ছিল, শুধুমাত্র ফিল্ড সার্ভে ছিল, তাতে যদি এত তফাৎ হতে পারে, সুতরাং খুব স্বাভাবিক যে ওই 4 তারিখ না আসা পর্যন্ত কোনো ডেটায় ভরসা করে আনন্দ বা দুঃখ পেলে তার দায়িত্ব শুধুমাত্র আপনার। মানবেন তো? শুনুন, আমি শতফুল বিকশিত হোক পক্ষে, হ্যাঁ। আমি সবসময় বহুত্ববাদের পক্ষে। ফলে এআই একটা এফোর্ট, কিন্তু আমি খুব ভালো করে জানি, আমি নিজে যেহেতু এআই কিছুটা প্রয়োগ করি, দুটোই উনি যেটা ব্যবহার করেছেন ChatGPT আর Gemini, দুটোই আমি প্রয়োগ করি। আমার কিন্তু বারবার মনে হয়েছে যে যা এক্সিস্টিং আছে তার সেইটাকেই সে নানা কম্বিনেশনে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা দেয়। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু আমি আপনাকে বলছি, মানুষের মন অনেক কঠিন জায়গা। দ্বিতীয় যেটা, সেটা হলো যে সংগঠন, পলিটিক্যাল প্রসেস বোঝার মতন ক্ষমতা মেশিনের আছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ মানে হিউম্যান আসপেক্টকে এখনও আমার মনে করি না যে কেউ চ্যালেঞ্জ করতে পারে বা কেউ রিপ্লেস করতে পারে, সে এআই হোক, কম্পিউটার হোক বা অন্য কিছু। আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যে ধরুন প্রচণ্ড বৃষ্টি হলো, বহু লোক ভোটে অংশ নিতে পারলো না, একটা রেজাল্ট কিন্তু একটা কমপ্লিটলি তারতম্য হবে। মানে এত আনসিন ফ্যাক্টর এই নির্বাচনে আসে। অথবা আপনি মনে করুন আমাদের রাজ্যে বহু মানে পেশি শক্তির উপর ভিত্তি করে নির্বাচন হয়, মানে কার্যত দেখা যায় যে গুন্ডাগার্দি এমন পর্যায়ে হয়, সকালে পাড়ায় একটা বোমা পড়লো, তাতে ভোটের পার্সেন্টেজ এদিক ওদিক হয়ে যায়। মানে কোন এআই সেটা ভেরিয়েবল যেগুলো, সেই ভেরিয়েবলগুলো মানে একটা মেশিনকে যতক্ষণ আপনি ফিট না করবেন বা আশপাশে না সে পাবেই, ততক্ষণ পর্যন্ত সে সেটাকে নিয়ে রিড করে কোনো প্রজেকশনে যেতে পারবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো, দেবাশিসদাকে উৎসাহিত করে বলবো যে শতফুল বিকশিত হোক, এআইও আসুক না ফিল্ড সার্ভের সাথে সাথে। কি আর হবে, বড় জোর মূলই হবে। একটুখানি মাঝে বলি যে একটা আরেকবার বলে দেওয়া উচিত, প্রবাবিলিস্টিক বারবার কেউ জানে না ভোটের দিন কি হবে, কিন্তু আরেকটা কথা না বললে আমার অসম্পূর্ণতা থেকে যাবে। এই দুটো মডেলকেই আমরা কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছি যে 2021-এর প্রদত্ত ভোট থেকে শুরু করো। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ বোথ আর সেম। একটাতে বলা হয়েছে ওপিনিয়ন পোল ধরো, আরেকটাতে বলা হয়েছে ধরো না, কিন্তু সমস্ত ডে টু ডে রিয়ালিটি ধরো। একদম। আমি একটা কথা বলি, এই যে কাজটা হচ্ছে, এটাকে এআই এর ভাষায় বলা হয় সেন্টিমেন্ট অ্যানালিসিস করা হয়েছে। এবং এই সেন্টিমেন্ট অ্যানালিসিসের যে বিপদটা হচ্ছে যে সারা পৃথিবীতে যার কাছে বেশি পয়সা আছে সে কিন্তু সবসময় জিতবে। অর্থাৎ বৈশ্বনাথদা যদি মোটামুটি আমাদের কি বলেন নির্বাচনী বন্ডে অনেক টাকা পেয়ে থাকেন, বা কেয়াদি যদি অনেক টাকা পেয়ে থাকেন, পার্থদা নেননি, তাহলে ওনারা এরপর এই জিনিসটাকে, ওই টাকাটা ব্যবহার করে কাজে লাগাবেন। পার্থদা নেননি, পার্থদা এমনি অনেক টাকা, সেই জন্য। কিন্তু আমি বলছি এই সেন্টিমেন্ট অ্যানালিসিসের সমস্যা হচ্ছে যার টাকা বেশি সে সেন্টিমেন্ট অ্যানালিসিসটা কিন্তু ঘুরিয়ে দিতে পারবে অনেক সহজ। আচ্ছা বেশ, এবার আমি বলি যে এত কথা হচ্ছে তার কারণ সেই কবে বিসমার্ক বলে গেছিলেন না, রাজনীতি সম্ভাবনার শিল্প, সেই সম্ভাবনা নিয়ে এত কথা। বৈষ্ণবদার কাছে যাই। এক হচ্ছে যে তৃণমূলের নেতা নেত্রীরা শুরু থেকে বলেছেন যে একটা হলেও আসন বাড়বে। আপনারা 2021-এ 213টা আসন পেয়েছিলেন, উপনির্বাচনগুলো বাদ দিচ্ছি, পরে এদিক ওদিক ফ্লোর যেগুলো ক্রস হয়েছিল বাদ রাখছি। এই সমীক্ষায়, একটা সমীক্ষায়, আমি এআই দেবাশিসদার সমীক্ষাটাও যদি সরিয়ে রাখি, এখনো পর্যন্ত এমনকি ভোট ভাইব নিউজ 18-এর সমীক্ষাতেও 200 আসন তৃণমূল ক্রস করছে, এটা দেখাচ্ছে না। আমি আপনার সঙ্গে একমত যে পুরোটা 100-0 হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আপনার মতটা জানা আমার কর্তব্য। আমরা এটা একদম পরিষ্কারভাবে বলতে চাই, মানে যত রকম প্রচেষ্টা দিল্লির সরকার করুক, বিজেপি করুক, প্রধানমন্ত্রীও গতবারে ডেলি প্যাসেঞ্জারি করেছেন, এবারেও করতে শুরু করেছেন, এত লোকের কালকেও আসবেন, তিনটে র্যালি। কিন্তু আমি বলছি অমিত শাহ আরো 3টে র্যালি। আপনার আজকে তারিখ দিয়ে আমি লিখে দিয়ে যাচ্ছি, আজকে নমিনেশন ফাইল হয়েছে মুখ্যমন্ত্রীর। আমি বলছি যে তৃণমূল কংগ্রেস গতবারের থেকে সিট বাড়বে। সমীক্ষাতে যেটা এসছে তাতেও সবকটাতে তৃণমূল জিতছে, এটা দেখাচ্ছে।
এর আগেও একটা আপনারা করেছিলেন, সেটাও আমি দেখেছিলাম আপনাদের, সেদিন আমি চ্যানেলে এসেছিলাম, তাতেও তৃণমূলই সরকারে আসছে, এটা একদম পরিষ্কার। শুধু করেছেন না বলে আপনি দেখিয়েছেন বললে খুশি হব। হ্যাঁ, দেখিয়েছিলেন। আজকেও যা যা দেখিয়েছেন সবকটাতে তৃণমূল সরকারে আসছে, এটা দেখাচ্ছে। আজকে যেটা আলোচনা হলো এতক্ষণ, যেটা দেখালেন, আমি কেয়ার কাছে এই বৈশ্যানদার এই বাক্যটা নিয়েই আসবো যে নিঃসন্দেহে বিজেপির সিট সবকটা সমীক্ষায় 77 থেকে বাড়ছে, কিন্তু হ্যাভিং সেড দ্যাট বৈশ্বনাথ চক্রবর্তী সঠিকভাবেই বলেছেন যে প্রত্যেকটা, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সঠিকভাবেই বলেছেন, এটা এআই পাল্টে দেয়নি, স্লিপ অফ টাং, সঠিকভাবেই বলেছেন যে এক সেকেন্ড বিশ্বনাথ দা, সেটা হচ্ছে যে কেয়া সরকার গঠন করার ম্যাজিক নাম্বার, অর্থাৎ 148-এর থেকে বিজেপি মানে প্রত্যেকটাই তৃণমূল কিন্তু ক্রস করছে এখনো পর্যন্ত প্রত্যেকটা সমীক্ষায়। সবার আগে বলি, আপনারা এআই যেটা দেবাশিস সেন মহাশয় বললেন, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি বলছি পিআই, অর্থাৎ পিপলস ইন্টেলিজেন্স। ওপিনিয়ন পোল যে মানুষের মতামত নিয়ে হয়, মানুষ খুব ইন্টেলিজেন্টলি নিজেদের মতামত দিচ্ছে না। বিভিন্ন জায়গায় আমরা প্রচারে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বহু মানুষ আছে একদম যাকে বলে তৃণমূলের গড়, যেটা বিশ্বনাথদা খানিকক্ষণ আগে বললেন, সেখানেও পর্যন্ত যখন যাচ্ছি মানুষ মাথা নেড়ে, কোথাও হাত নেড়ে বলছেন আছি। এই যে ফিয়ার ফ্যাক্টরটাকে ইগনোর করা যাবে না, কারণ তৃণমূলের আমরা দেখেছি যে কীরকম ভয়, সে গুড় বাতাসা বলুন, চড়াম বলুন, নকুলদানা বলুন, আমরা দেখেছি। এবং 2021-এর পরে আমাদের 56 জন কর্মী, 18 থেকে আজকের দিনে পর্যন্ত 300 জনের ওপর কর্মীকে তাদের প্রাণ খোয়াতে হয়েছে, সেটাও আমরা দেখেছি। আচ্ছা, এবারে বলছেন হাওয়া, দেখো হাওয়া, স্টুডিওর হাওয়া খানিকটা গরম আছে, বাইরে যদিও কালবৈশাখী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই আপনি অন্তত এই ওপিনিয়ন পোল বলুন বা হাওয়া কীরকম বুঝতে পারবেন। উনি এত রেগে গেছেন কেন আমি জানি না। ওই আলবার্ট পিন্টো কো গুস্সা কিউ আতা হ্যায়, মমতা ব্যানার্জি কো কিউ গুস্সা আ রা হ্যায়, আমি বুঝতে পারছি না। উনি কি সম্ভবত, উনি দেখুন দুধের রাজনীতিবিদ, এতদিনকার রাজনীতিবিদ, তো উনি কি সম্ভবত আঁচ করেছেন নিজের হাতটা বা নিজের দলের হাতটা? তা না হলে সব জায়গায় উনি এখন শুরু করে দিয়েছেন ইভিএম এর চিপের একটা গল্প শুরু করে দিয়েছেন, উনি শুরু করে দিয়েছেন সিআরপিএফ তারা নাকি ইভিএম পাল্টেও দিতে পারে, মানে আরব্য রজনীকে এখনো পর্যন্ত হার মানাবে উনি কি শুরু করেছেন। এই যে অজুহাতগুলো, এগুলো কি নিরিখ করে? আর শেষে আরেকটা কথা বলতে চাই, কৌতূহল নিয়ে অনেক কথা হচ্ছে, আমি দেবাশিস বাবুকেও বলবো, আমি যারা রয়েছেন বিশ্লেষক সবাইকে বলবো, কৌতূহল আছে না মানুষের মনে, কৌতূহল যদি থাকে আজকে চলে যান পানিহাটিতে শ্রীমতী রত্না দেবনাথের কাছে, জিজ্ঞাসা করুন যে অসভ্য বর্বর যারা আজকে রত্না দেবনাথকে ঘিরে যে ভাষা প্রয়োগ করেছে, তার সম্পর্কে, তার মৃতা মেয়ের সম্পর্কে যে ভাষা প্রয়োগ করেছে, এটা কোন কৌতূহল, এটা কোন ওপিনিয়ন পোল? চলে যান অভিজিৎ সরকারের দাদার কাছে, যে 2021-এ যাকে প্রাণে মারা হয়েছিল দিনে দুপুরে, সেটা কোন কৌতূহল, কোন ওপিনিয়ন পোল আপনি জেনে যাবেন। আর একটা কথা, এই যে ওই বেলডাঙাতে যেটা হয়েছিল, একজন সাংবাদিক আপনি শো করেছিলেন সুতপা, এবং আপনার নিজের সহকর্মী পার্থসারথী, তারা যেভাবে প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছিল, এইটাও কোন ওপিনিয়ন পোল বা কোন কৌতূহলে দেখা যায়, এটাও বোঝা যাবে। অভিজিৎ সরকারের নাম এলো তো, অভিজিৎ সরকারের দাদা বিজেপি সম্পর্কে কি বলেছে, আপনি যদি আপনাদের আর্কাইভস কম বিজেপি বাদ দিন না, অভিজিতের মৃত্যুটা মিথ্যে বলুন। আরে অভিজিতের আপনার সময় আমি চিৎকার করে নি তো আমাকে এটা বলছেন আপনি আমাকে ধরে বিজেপি সম্পর্কে বিজেপি আপনারা বেলে ঘাটে আপনি চিৎকার করছেন, বিজেপি হারছে, সমীক্ষায় উঠে আসছে, যেইটা বলল অভিজিৎ চিৎকার করছেন। আমি বলিনি সরকারে আসছে, আপনি চিৎকার করে আটকাতে পারবেন না। আরে আপনি কি বসছেন নাকি নরেন্দ্র মোদী দাবিও কিছু করতে পারেন নাকি, কম্পিটিশন 2 লক্ষ আধার সামরিক বাহিনী দিয়েছিলেন। আরে আচ্ছা একদম মৃত্যুটাকে মিথ্যে বলুন, বিশ্বজিৎ বাবু বলুন, একদম। এবং 4 তারিখে বাংলার মারা, বাংলার বোনরা, বাংলার ভাইরা, বাংলার বাবারা, বাংলার মারা কাকে ভোট দেবেন স্পষ্ট বোঝা যাবে। পার্থপ্রতিম বিশ্বাস, পার্থদাকে ধন্যবাদ, প্রার্থী হওয়া সত্ত্বেও এসছেন। আমি বলছি পার্থদা, এক হচ্ছে যে 0 থেকে খাতা খোলার সম্ভাবনা কতটা দেখছেন? চাণক্যর ব্রেকআপটা যদি দেখেন, তাতে কংগ্রেস এবং অন্যান্যদের আলাদা করেছে। কংগ্রেসকে 4 থেকে 8% এবং 5 থেকে 8টা আসন দেওয়া হয়েছে অন্যান্যদের, তার ভেতরে নিঃসন্দেহে বামফ্রন্ট থাকবে, মূলত বামফ্রন্টই আমি ধরে নেব, সে যদিও আলাদা উল্লেখ নেই।
8 থেকে 10% ভোট এবং 4 থেকে 6টা আসন। আমি বলছি এই ফল আপনারা আশা করেন কি না? এবং খুব ইন্টারেস্টিংলি আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই যত সমীক্ষা হয়েছে সেই সমস্ত সমীক্ষা অমিত শাহ করাচ্ছেন। অমিত শাহ তাহলে আপনাদের 4 থেকে 6টা আসন দিলেন? না, আমি বললাম কে কাকে আসন দিচ্ছেন সেটা নিয়ে সান্ধ্য আসর আমাদের ভালো জমতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার বলছি যে ভোট মানে হচ্ছে যে আপনি অনেকবার উল্লেখ করলেন যে মানুষের সাইকোলজিক্যাল কি বলবো যে অ্যাকশন রিয়াকশনসের আলটিমেট কালমিনেশন হচ্ছে যে ভোট। একদম। এবং এটা এতটা কমপ্লেক্স একটা ব্যাপার যে এটা হলে তো আমি বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন তো তৈরি হয়ে গেছে, আপনি খোঁজার সুযোগ নেই। তা নাহলে আমি জানি না, ধরুন হরমুজ প্রণালী, এটা হচ্ছে যে যুদ্ধে আমাদের পশ্চিম এশিয়ার এটা যে ইস্যু হবে, এটা কোনো জায়গায় হচ্ছে যে আপনি দেখেছিলেন, বাট ভেরি ইন্টেলিজেন্টলি হচ্ছে যে হরমুজ প্রণালীতে যে ব্লক করলো যেই, তারপরে গোটা যুদ্ধের ডাইমেনশন পাল্টে গেল গোটা পৃথিবী জুড়ে। আমি বললাম এটা আনএন্টিসিপেটেড। আচ্ছা পার্থদা, উল্টোটা ভাবুন যে 3 দিনের মধ্যে একটা সংকট এমন জায়গায় চলে গেল তেল এবং মূলত এলপিজির, সেইটা নির্বাচনে ইস্যু হলো এবং মানুষ রিয়াক্ট করতে শুরু করলেন। আমি বলছি সুতরাং কত দূরে এই যুদ্ধ এবং কত দূরে হরমুজ প্রণালী সরাসরি ইম্প্যাক্ট হচ্ছে এই পশ্চিমবঙ্গের ভোটে। একেবারে তাই। ফলে পশ্চিমবঙ্গের ভোটে কি কি ইম্প্যাক্ট ইতিমধ্যে ফেলেছে, কি কি আরো ফেলতে পারে, এটা আপনি ভোট যত এগিয়ে আসবে আমরা বুঝতে পারবো। কিন্তু এই সীমাবদ্ধতা নিয়েই হচ্ছে এই সার্ভেগুলো হয়। তার মধ্যে আপনি উল্লেখ করেছেন, প্রথম হচ্ছে স্যাম্পল সাইজ, 2 হচ্ছে যে সময় জুড়ে তারা করছেন সেটা, এবং ফিল্ড সার্ভে এখন একেবারে কমে গেছে এবং ফিয়ার ফ্যাক্টর আমি বলছি যে এটা প্রবল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো বুদ্ধিমান লোক সত্যি কথা নিজে ফোনে কাউ জিজ্ঞেস করলে কেউ কোথাও বলছেন না আজকাল। ফলে আমি গত 15 দিন ধরে মানুষের দরজায় দরজায় যাচ্ছি, প্রায় লাখখানেকের উপর লোককে মিট করেছি, মানুষজনকে। একটা জিনিস পরিষ্কার আমি আস্তে আস্তে শুনলাম, বিশ্বনাথবাবু যেটা বলছিলেন যে প্রতিষ্ঠান বিরোধিতার যে হাওয়া, সেটা হচ্ছে প্রবল। আপনি অটো, টোটো, বাস, যা যেখানে দেখুন লোকাল ট্রেন বলতে যা বোঝায়। কিন্তু আমি বলছি যে এরপরও তৎসত্ত্বেও এই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ার কালমিনেশন কোন দিকে হবে যদি যান। ফলে দেখুন যে এখানে বিজেপি হচ্ছে একটা স্ট্রংগেস্ট অপোজিশন হিসেবে ছিলেন এরা গত সময়, কিন্তু তারা যদি সেই রোলটা প্লে করতে পারতেন, আমার কথা হচ্ছে চৌকিদার আছেন জেগে, কিন্তু চুরি হয়ে যাচ্ছে, চোর ধরা পড়ছে না, চোর পুলিশ খেলা চলছে গোটা রাজ্য জুড়ে। এটা যদি হয় তাহলে প্রতিষ্ঠান বিরোধী ভোট যেটা এর আগের বার বিজেপি পেয়েছিলেন, সেটা হচ্ছে বিজেপির পাওয়ার কথা না। এবার হচ্ছে বিতশ্রদ্ধ বিরক্ত তৃণমূল ভোট, সেটা হচ্ছে তৃণমূলের থাকার কথা না। এটা হচ্ছে যে বামেরা হচ্ছে যে সেখানে অল্টারনেটিভ হিসেবে ইমার্জ করছে। ফলে আমার নিজের আশা যে যেখানে দাঁড়িয়ে হচ্ছে যে ট্রায়াঙ্গুলার ফাইট হবে গোটা রাজ্য জুড়ে বহু আসনে, যেটা এরকম সিম্পল একটা জিনিস দেখানো হচ্ছে যে এটাও প্রায় 40, এরা 42, এরকম ভাবে, সেটাও না। দেবাশিস বাবু যখন বলছিলেন যে আমি দেখছিলাম যে চ্যাট জিপিটি বা আমি বললাম যে জেমিনি, এটা যে কোনো জিনিসই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে প্রাথমিক শর্ত হচ্ছে যে উনি যে শর্তটা আরোপ করে দিয়েছিলেন যে ইতিমধ্যে প্রকাশিত যা খবর তার ভিত্তিতে তুমি আমাকে একটা সিদ্ধান্ত জানাও বলে আসলো। ফলে এবার আপনি যদি যে খবরগুলো প্রকাশিত হচ্ছে সেই খবরগুলো আমি বলছি সবকটা যদি ফুল থাকে, অথবা সবকটার যদি এক পেশে থাকে, অথবা যদি সবকটাই পয়সার বিনিময়ে করানো হয়ে থাকে এরকম অনেক খবর, তাহলে হচ্ছে আলটিমেটলি মানি ইট ড্রাইভস দ্য ওপিনিয়ন পোল, ইট ড্রাইভস দ্য টেকনোলজি। ফলে আমি আবার এই জায়গাটায় বলছি যে আমি বলছি সেইখানে দাঁড়িয়ে যে মানুষের মন কিসে ঘোরে, কখন ঘোরে, ভীষণ কমপ্লেক্স, আমি এটুকু বুঝতে পারছি। কিন্তু আবার আমি আপনাকে ওই কারণের জন্য বলছি যে আমি ওই চ্যাট জিপিটি আপনি যখন বলছিলেন দেবাশিস বাবু, আমি এখানে একটা সার্চ করলাম, করে লেফট ভোট কত হতে পারে আমি দেখলাম, তারা বলছে 16 to 18% হচ্ছে এই মুহূর্তে লেফটরা ঘুরছে, ফলে এটা হতে পারে। ফলে এটা আমাদের কোনো আলোচনার মধ্যে আসলো না। আমি বলছি যে এইভাবে আমি বলছি অথচ সমীক্ষায় ধরা পড়ছে না। এই কারণের জন্য আমি বলছি যে এই যে আমরা প্রেডিক্টিভ মডেলিং এ যাচ্ছি, এটার মধ্যে একটা বিপদ হচ্ছে এই, মানে আমি হচ্ছে নির্বাচন লড়ছি বলে বুঝছি যে পাবলিক পারসেপশন গ্রো করে না, যে মিডিয়ার ডিসকাশনে এই যে হোক না হোক যে বিজেপি 40, তৃণমূল 42, এই যে আলোচনাটা হচ্ছে, এটা দিয়ে অ্যাজ ইফ একটা সমাজ ইনফ্লুয়েন্সড হয় যে এরা দুজনেই তো আছে, বাকিরা তো নেই। আমি বলছি যে এখানে দাঁড়িয়ে আমি বিশ্বনাথ বাবুর সাথে এখানে একমত যে আমরা যদি নিবিড় সংগঠন গড়ে তোলা যায়, মানুষের কাছে যাওয়া যায়, এবং আমি বিশ্বাস করি বিশেষত আরবান অ্যান্ড সাবারবান এরিয়া আপনি দেখবেন এখানকার ভোটাররা খুব বেশি কোনো পার্টির অর্গানাইজেশন দিয়ে সে পোল বুথ পর্যন্ত পৌঁছাচ্ছে এই ঘটনা ঘটেন, এটা একটু গরিব মানুষরা তারা অর্গানাইজড এই অ্যাপ্রোচের মধ্যে থাকে। ফলে আমি বলছি যে সারা আমরা বামপন্থীরা পাচ্ছি বহু জায়গায়, বিশেষত আমি বলতে পারি 100খানা সেন্টার আপনি যদি বলেন বিধানসভা কেন্দ্র আছে আরবান সাবারবান ইন নেচার, সেই জায়গাগুলোতে আমি বলছি অপ্রত্যাশিত কিছু ফলাফল অপেক্ষা করছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়েটিং ফর আস ফর দ্য লেফট। কেয়া এবং বৈশ্বনাথ দা দুজনের কাছে যাব, তার আজকে এই সার্ভে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজই কি বলেছেন দেখাবো। ওই যে সার্ভে দেখায়
ওটা হচ্ছে বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে, সব হচ্ছে মন গড়া আর বিজেপি তৈরি করা। আমি বলি ও মোটা ভাই, যতই চেষ্টা করো ভাই, মিলবে না তোমার বাংলাতে ঠাই। ফিরে যাও, দেশটাকে সামলাও। কে এতগুলো সার্ভে তৈরি করতে অমিত শাহ কিরম খরচ হলো? বিপুল খরচ তো। না, সেটা যিনি বলছেন তাকে জিজ্ঞেস করলে আমার মনে হয় ভালো হতো। কিন্তু আমি পার্থদাকে একটা কথা বলছি, দেখুন সে তো 2021-এর আগেও ব্রিগেডের জনসমাবেশ দেখে সত্যি কথাই নজর কাড়া জনসমাবেশ ছিল, কিন্তু তার ফলাফল বা তার প্রতিফলন কি আমরা দেখেছিলাম? হয়নি। আসলে পশ্চিমবঙ্গের মানুষ এটা অন্তত বুঝে গেছেন সুমন, যে মানে যদি তৃণমূলের মানে বিপক্ষে ভোট দিতে হয় তাহলে বামেদের ভোট দেওয়া মানে পরোক্ষে তৃণমূলকেই সাহায্য করা। কারণ তৃণমূলের আমি নাম করে বলতে পারি যে তৃণমূলের কিছু প্রার্থী তারা প্রথমে নিজেদের জন্য ভোট চাইছিলেন, অভয়ার জন্য বিচারের জন্য ভোট চাইছিলেন, কিন্তু অভয়ার মা যখন দাঁড়িয়েছেন তখন বলছেন যে বিজেপিকে জিততে দেবেন না। আপনারা বামেদের বলছেন ভোটটা দরকার হলে তৃণমূলে দিন। অর্থাৎ এরা যে তৃণমূলের বি টিম, এবং সেই ফিশ ফ্রাইয়ের দিব্যি সুমন, ফিশ ফ্রাইয়ে সে নুনের যে গুণ এমন ভাবে এরা গাইছেন, অর্থাৎ ঘুরপথে এরা চাইছেন, আমি বলিনি দাদা, ঘুরপথে এরা এদেরকে ভোট দেওয়া মানে সেই ভোটটা প্রকারান্তরে তৃণমূলকে সাহায্য করবে, সেটা অন্তত পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। দেখুন, আমি পাত্রদার কাছেই যাবো। আমি বলছি ফিশ ফ্রাইতে নুন থাকে ঠিক, কিন্তু ঝালমুড়িতে আবার বিচারের দিক থেকে দেখলে আর একটু বেশি নুন থাকে। ঝালমুড়ি আর ফিশ ফ্রাই আমি এই আলোচনাটা উনি মনোযোগ করলেন। আমি বলছি আমি যে কেন্দ্রে টালিগঞ্জ কেন্দ্রে লড়ছি, এখানে গত বছর বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয় বিজেপি হয়ে দাঁড়িয়েছিলেন। বলতে ঝালমুড়ি বললাম। হ্যাঁ, আমি বললেন। ফলে এইবার তিনি ভোটে হারার 2.5 মাস বাদে তিনি হচ্ছেন তৃণমূলে জয়েন করলেন। ফলে যিনি টালিগঞ্জে বিজেপি, তিনি 2.5 মাস বাদে হচ্ছে যে উনি সোজা বালিগঞ্জে গিয়ে তৃণমূল হয়ে যাচ্ছেন। এই যে চমৎকার ট্রান্সফারটা, এটা তো রাজ্য জুড়ে মানুষ দেখেছে। সকাল অবধি যিনি ছিলেন বিজেপি, সন্ধ্যেবেলায় তৃণমূল হয়ে গেলেন। একটা ডেটা আপনাদের সামনে রাখবো, তার আগে কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কে ফোর্থ হবে, এটার একটা কম্পিটিশন হতে পারে। কিন্তু 1 নম্বরে যে তৃণমূল থাকবে এবং তৃণমূল গতবারের থেকে যে বেশি সিট পাবে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরেও ওরা নানান সমালোচনা করবে, নাম বাদ দিয়েছে। 2.5 লক্ষ আধা সামরিক বাহিনী, গতবারে 8 দফায় ভোট করেছিল, আর 2 লক্ষ আধা সামরিক বাহিনী ছিল। প্রধানমন্ত্রী এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বসেছিলেন, এবারে স্বরাষ্ট্রমন্ত্রী আবার নমিনেশন জমা দিতে গেছেন। এত কিছুর পরেও মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জিতবে, সেটা আজকে দেওয়ালের লেখা। এটা বোঝার মতো ক্ষমতা বাংলার সবার আছে, এবং সুতরাং এসব বলে ওনারা যাই করুন, ওনাদের কোনো লাভ হবে। আচ্ছা, আমি যেহেতু কেন্দ্রীয় বাহিনীর কথা উঠলো, আজ ছোট্ট একটা আপডেট আছে। 2 লক্ষর কথা বৈশ্যানন্দা বলছেন, এইবার কিন্তু আজকে আরও সংখ্যাটা বেড়েছে। 2550 কোম্পানি আসছে, অর্থাৎ 2.5 লক্ষের বেশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।